এবং কালমেঘ, ব্যাপারটা কি? কিন্তু আমাদের সেই দুই পরিচিত চরিত্র জয়দেব এবং মহিমাময়, এনারা যেখানে আছেন সেখানে তো অনেক অসম্ভবই সম্ভব। চলুন শুনে ফেলা যাক তারাপদ রায়ের কালমেঘ। শুরু করছি। বঙ্গাব্দ 1386, রবিবার, ফাল্গুন মাস, শেষ সপ্তাহ, সকাল 10:30। বাইরের 3 কোণাচে ঘরে পুরনো বেতের চেয়ারে বসে পা দোলাতে দোলাতে মহিমাময় দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে রয়েছেন। এবছর দোল পড়েছে মাসের দ্বিতীয় শনিবারে। একটা চমৎকার ছুটি বেঘরে মারা গেল। শুধু তাই নয়, রোববারের আড্ডাটাও মারা পড়েছে। বন্ধু বান্ধব জানা শোনা সবাই গেছে শান্তিনিকেতনে বসন্ত উৎসবে। কেউ কাল সকালের আগে ফিরছে না। অথচ সুন্দর ফাল্গুন মাস, হালকা ফিকে রসুনের মতো একটু একটু ঠান্ডার আস্তরণ এখনো দিনের গায়ে জড়ানো আছে। আর সঙ্গে সেই বিখ্যাত দক্ষিণের ফুরফুরে বাতাস। এই তো কলকাতার সবচেয়ে ভালো সময়। এই সময়ে কেউ কলকাতা ছেড়ে বাইরে যায়, তাও আবার এই বুড়ো বয়সে শান্তিনিকেতনের বসন্ত মেলায়। মনে মনে 3 বার বন্ধুদের ধিক্কার দিলেন মহিমাময়। বেলা বাড়বার সঙ্গে সঙ্গে জিভটা কেমন যেন খড়খড় করছে। গলা থেকে তালু পর্যন্ত মুখটা শুকিয়ে যাচ্ছে। বাড়ির মধ্যে থেকে মহিমাময় স্ত্রী ভেতরের দরজার পর্দা তুলে স্বামীকে একা বসে ঘন ঘন পা দোলাতে দেখে জিজ্ঞাসা করলেন, এক পেয়ালা চা খাবে নাকি? তাড়াতাড়ি বলো, উনুনে জল বসাচ্ছি। চায়ের কথা শুনে মহিমাময়ের মাথাটা বেশ গরম হয়ে গেল। বেশি বাক্য বিনিময় না গিয়ে তিনি শুধু সংক্ষিপ্ত ও সুগম্ভীর জবাব দিলেন, না। নিরাসক্তের মতো আর একবার দেয়াল ঘড়ির দিকে তাকালেন মহিমাময়। 11টা বাজতে চলল। বাইরে নতুন 1 টাকার কয়েনের মতো ঝকঝকে রোদ। দূরে ত্রিকোণ পার্কে নাকি কোনো একটা বাড়িতে একটা পোষা কোকিল সেই ভোর থেকে ডাকছে তো ডাকছেই। নবীন বসন্তের মনোরম উষ্ণতায় চারদিক মেতে উঠেছে। এরকম সুন্দর ছুটির দিনে কোনো ভদ্রলোক দুপুর বেলায় বাড়িতে বসে চা খায়? কোথায় গাছের ছায়ায় ফুরফুরে বাতাসে বসে বিয়ারের সোনালি তরলতায় চুমুক দিতে দিতে আজ হলো নব বসন্তকে অভ্যর্থনা জানানোর দিন। পাজামার উপর গায়ে একটা পাঞ্জাবি চাপিয়ে ধুৎ তেরি বলে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন মহিমাময়। কিন্তু একা একা আর কত দূর যাবেন? আর সবচেয়ে বড় কথা, রাস্তাঘাট এখনো তেমন নিরাপদ হয়নি। আজ কয়েক বছর হলো বড় বাজারওয়ালারা উঠে এসেছে দক্ষিণ কলকাতার বহুতল বাড়িগুলোতে। সেখানে হিন্দুস্থানি আর রাজস্থানীদের হোলি হ্যায় এখনো পুরো দমে চলছে। কোথায় কোন অলিন্দ কি গবাক্ষ থেকে চপলা তরুণী রাজপথের অসহায় পদাতিকের গায়ে ফাগ কিংবা ইন্ডেলেবল কুমকুম ছুঁড়ে মারবে তা তো বলা যায় না। ইতস্তত গলির মোড়ের দিকে এগোতে এগোতে সহসা মহিমাময় দেখলেন খুব চেনা একটা লোক তার দিকে তাকিয়ে হাসতে হাসতে বড় রাস্তা থেকে এগিয়ে আসছে। আগন্তুকের চুলে মুখে নানা রঙের আবির, গায়ের হাওয়াই শার্ট আর ফুল প্যান্টও বহু বর্ণরঞ্জিত। উজ্জ্বল রঙে এমন ঢাকা পড়ে গেছে অবয়ব ও গঠন যে বেশ কাছে না আসা পর্যন্ত মহিমাময় বুঝতে পারলেন না তার বন্ধু জয়দেব আসছেন। জয়দেবকে দেখে মহিমাময় যুগপৎ খুশি ও বিস্মিত হলেন। তাহলে যে শুনেছিলেন জয়দেব শান্তিনিকেতনে গেছে, গিয়েছিল হয়তো, আজই ফিরেছে নিশ্চয়। কাছে আসতে জয়দেবকে মহিমাময় জিজ্ঞাসা করলেন, তুই শুনলাম শান্তিনিকেতনে গিয়েছিস?
জয়দেব বললেন, কি করে যাব? পরশুদিন রাত থেকে আমি কেজরিওয়ালের বাড়িতে আটকে আছি না। মহিমাময় কেজরিওয়ালকে চেনেন না। জয়দেবের সমস্ত ঘনিষ্ঠ ব্যক্তির খবর রাখা কারও সাধ্য নয়। সুতরাং মহিমাময় প্রশ্ন করলেন, কেজরিওয়াল কে? 3 রঙের আবির মাখা ঘাড় চুলকোতে চুলকোতে জয়দেব বলল, তুই চিনবি না, বড় ব্যবসা করে, বল পেনের রিফিল বানানোর যন্ত্র তৈরির মেশিনের পাইকারি কারবার করে, তাছাড়া। ঠিক আছে ঠিক আছে, যথেষ্ট হয়েছে, আর লাগবে না। কেজরিওয়ালের অন্য ব্যবসা সম্পর্কে উৎসাহ না দেখিয়ে জয়দেবকে মধ্য পথে থামিয়ে দিয়ে মহিমাময় বললেন, তা এরকম রং খেললি কোথায়? ওই কেজরিওয়ালের বাড়িতে? জয়দেব করুণ কণ্ঠে বললেন, আরে না, ওই কেজরিওয়ালদের ওখানে কাল দুপুরে গান বাজনা খাওয়া দাওয়া হলো, অল্প স্বল্প আবির ছিল, কিন্তু আসল গোলমালটা হলো রাতে। মহিমাময় বললেন, "আহ, রাতে কি হলো?" জয়দেব লজ্জিত ভঙ্গিতে বললেন, "আহ, সে মহা বেকায়দা। সন্ধেবেলা আমি ওদের বাড়িতে বাইরের ঘরে ঘুমোচ্ছি, আর কেজরিওয়ালরা আত্মীয় স্বজন কাদের বাড়িতে যেন গেছে। তা আমি ঘুম ভেঙে উঠে দেখি ওদের আউট হাউসে চাকর ড্রাইভাররা বড় বড় পেতলের লোটায় কি সব খাচ্ছে। আমি চোখ কসলাতে কসলাতে সেখানে গিয়ে বসলাম। চমৎকার ভাঙের শরবত, সবাই খুশি হয়ে আমাকে খাওয়াতে লাগলো। আর তারপরে অল্প অল্প মনে পড়ছে, হই হুল্লোড়, নাচ গান, রং। একটা মোটা মতন টিকি মাথায় লোক আমাকে কাঁধে নিয়ে না অনেকক্ষণ বেরিলিকা বাজার মেয়ে গাইতে গাইতে খুব নেচেছিল, বুঝলি। তারপরে ভালো মনে পড়ছে না। এই ০.৫ ঘন্টা আগে ঘুম ভেঙে দেখি দারোয়ানদের ঘরের পাশে একটা দড়ির খাটিয়ায় ডুমুর গাছের নিচে আমি শুয়ে আছি, এই গায়ে মাথায় জামা কাপড়ের রং মাখা। আর বেশি বলবার দরকার ছিল না। মহিমাময় ব্যাপারটা অনেকখানি বুঝলেন এবং প্রশ্ন করলেন, তা এরকম ভূতের মতো বেশে তুই যাচ্ছিসটা কোথায়? জয়দেব বললেন, কেন, আহ, তোর ওখানে, চল না একটু বসা যাক। মহিমাময় একটু ভেবে বললেন, কিন্তু তোর কি ভাঙের নেশা এখনো কেটেছে? চোখ তো জবা ফুলের মতো লাল দেখছি। জয়দেব বললেন, আরে ধুত, ভাঙে আমার নেশা হয় নাকি, চোখ লাল হয়েছে বেশি ঘুমিয়ে। তারপর একটু থেমে নিয়ে বললেন, হ্যাঁ রে, বাড়িতে কিছু আছে? মহিমাময় বললেন, বাড়িতে একটু আধটু তলানি পড়ে আছে, সেসবে হবে না। আর আজ তো বিয়ার খাবার দিন, আবহাওয়া দেখছিস না, বসন্তকালের দুপুরে বিয়ার ছাড়া খাওয়া যায়? জয়দেব গম্ভীর হয়ে বললেন, মহিমা, তোর বয়স কত হলো? প্রশ্নের গতিক দেখে একটু হকচকিয়ে গিয়ে মহিমাময় বললেন, কেন, এই অঘ্রাণে ৪২ পূর্ণ হলো। জয়দেব বললেন, হুম, তাহলে তোর থেকে আমি ২.৫ বছরের বড়। আমার বয়স হয়েছে ৪৪.৫। তারপর একটু থেমে থেকে বেশ বড় রকমের একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে জয়দেব এগিয়ে এসে মহিমাময়ের কাঁধে হাত রাখলেন। অবশেষে বললেন, আমাদের কি আর বয়স আছে রে বিয়ার খাবার? আমরা তো বুড়ো হয়ে গেছি, বিয়ার খাবে তো বাচ্চা ছেলেরা। এরকম আশ্চর্য কথা শুনে মহিমাময় কিছু বুঝতে না পেরে বললেন, এই বাচ্চা ছেলেরা খাবে দুধ, ফিডিং বোতলের দুধ, নিজের পক্ষে গরুর দুধ গেলাসে বা কাপে করে, তারা বিয়ার খাবে কেন? জয়দেব মধুর হেসে বললেন, আরে না না, অত বাচ্চা নয়। শোন, অন্নপ্রাশনের ২০ বছর পর থেকে ৪০ বছর পর্যন্ত গাঁজা, ভাং, চুরুট, দোক্তা, বিয়ার, তাড়ি, যা হোক একটা কিছু লোক খেয়ে যাক, কিছু যায় আসে না। কিন্তু যেই মানে মানে ৪০ পার হয়ে গেলি, তখন তোকে মানে মানে ভেবে চিনতে চলতে হবে।
এমনকি ওই সর্ষে বাটা, সজনে ডাঁটা চিবোনোর আগে ভেবে নিতে হবে কটা ডাঁটা চিবোনো ঠিক হবে। জয়দেবের এরকম বয়সোচিত বক্তৃতা শুনে মহিমাময় অধৈর্য হয়ে পড়লেন। জয়দেবকে থামিয়ে দিয়ে বললেন, স্টপ জয়দেব, অলরাইট, বিয়ার নয়, একটু আগে বাড়িতে দেখে এসেছি বউ চা করছে, চল দুজনে গিয়ে দু পেয়ালা চা খাই, চল। এরপর থেমে গিয়ে মহিমাময় দুটি দন্তপাটি কিড়মিড় করে স্বগতোক্তি করলেন, সুন্দর দিনটা জলে গেল। এবং সঙ্গে সঙ্গে তার খেয়াল হলো যে জলে গেল নয়, বিনা জলে গেল। ততক্ষণে জয়দেব মহিমাময়কে স্বগতোক্তি করা থেকে নিবৃত্ত করেছেন। তিনি উত্তেজিত হয়ে বললেন, এই মহিমা, এই ভর দুপুরে চা খাবে কোন শালা? আমার সঙ্গে চল, এক বোতল জিন কিনে আনি। কিন্তু মহিমাময় এই অবস্থাতেও রফা করবার চেষ্টা করলেন। জিন খাওয়া যাবে না রে, বিটার্স ফুরিয়ে গেছে। এদিকে জয়দেব এখন রীতিমতো উত্তেজিত। বললেন, তুই একেবারে সাহে হয়ে গেছিস মহিমা, বিটার্স দিয়ে কি হবে? হ্যাঁ, আর বিটার্সের কি দাম জানিস? বলা বাহুল্য, এত তর্কাতর্কির মধ্যেও জয়দেব এবং মহিমাময় ইতিমধ্যে বড় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে নিজেদের অজান্তেই গড়িয়াহাটের চৌমাথায় মদের দোকানের সামনে এসে গেছেন। এবার জয়দেব নির্দেশ দিলেন, মহিমা তুই এক কাজ কর, সামনের ওষুধের দোকান থেকে তুই এক বোতল কালমেঘ নিয়ে আয়, ততক্ষণে আমি এখান থেকে জিনটা কিনে ফেলছি। কিছুই অনুধাবন না করতে পেরে মহিমাময় সামনের দিকে এগিয়ে গিয়ে ভিক্টোরিয়া ফার্মেসি থেকে 7.5 টাকা দিয়ে এক শিশি কালমেঘ কিনে আনলেন। ততক্ষণে জয়দেব জিনের বোতল কিনে ফুটপাথে নেমে এসেছেন। দুজনে মিলে বাড়ি মুখো হাঁটতে হাঁটতে মহিমাময় জয়দেবের কাছে জানতে চাইলেন, হ্যাঁ রে, কালমেঘ দিয়ে কি হবে? তোর কি লিভার খারাপ হয়েছে? তারপর একটু ভেবে নিয়ে বললেন, লিভার খারাপ হলে মদ খাবি কেন? শুধু শুধু কালমেঘ খেয়ে কি সুরা হবে? জয়দেব এবার চটে গেলেন, এই লিভার খারাপ কেন হবে আমার? হ্যাঁ, আমার লিভার পাথরের মতো শক্ত। শোন, কালমেঘ লিভারের জন্য নয়, ওটা নেওয়া হলো জিন খাবার জন্য। মহিমাময় বেশ অবাক হলেন, এই তেতর তেতো কালমেঘ দিয়ে জিন, এর থেকে তো কুইন অ্যান্ড মিক্সচার খাওয়া ভালো রে। এতক্ষণে ওরা দুজনে মহিমাময়ের বাড়ির দরজায় পৌঁছে গেছেন। ঘরে ঢুকে মহিমাময় তাড়াতাড়ি বাড়ির মধ্যে গিয়ে এক বোতল ঠান্ডা জল আর দুটো গেলাস নিয়ে এলেন। এবার ঢালাঢালির পালা জয়দেবের। তিনি জিনের বোতলটা খুলে 2 গেলাসে 2 আঙুল পরিমাণ নিয়ে তার মধ্যে জল মেশালেন। তারপর সত্যি সত্যি ওই কালমেঘের শিশিটা খুলে 2 গেলাসে 2 ফোঁটা ঢেলে দিলেন। তারপর 1 গেলাস মহিমাময়ের দিকে এগিয়ে দিয়ে বললেন, নে খেয়ে দেখ, মধুর মতো লাগবে। এই মধুর মতো কালমেঘ? তুই কি একেবারে পাগল হয়ে গেলি জয়দেব? কাল রাতে কলোটা ভাং খেয়েছিস বলতো? হাতে গেলাস ধরে মহিমাময় জিজ্ঞাসা করলেন। পরম আয়স ও তৃপ্তির সঙ্গে একটা লম্বা চুমুকে গেলাসটা প্রায় অর্ধেক ফাঁক করে দিয়ে জয়দেব বললেন, দেখ মহিমা, কালমেঘ হলো দিশি বিটার্স, বিলিতি বিটার্সের চেয়ে ডবল ভালো। আর বিলিতি বিটার্সও তো তেতো একটা গাছের রস, মদের মধ্যে 2 ফোঁটা দিলেই এর স্বাদ বদলিয়ে যায়। জানিস, আমার বড় জামাইবাবু আমেরিকায় 1 ডজন সঙ্গে করে নিয়ে গিয়েছিল। যাদের যাদের দিয়েছিল তারা এখনো চিঠি লেখে খোঁজ নেয়। এবার মহিমাময় সন্তর্পণে তার হাতে ধরা গেলাসটা জিভে ছোঁয়ালেন। সত্যিই তো, সামান্য কালমেঘের জাদুর পরশে ঝাঁঝালো ড্রাই জিনে অমৃতের স্বাদ এসেছে। এই ঘটনা দীর্ঘ 4 বছর আগেকার। তারপর কলকাতার রাজপথে অনেক জনস্রোত বয়ে গেছে। সেই জনস্রোতে আজকাল কদাচিৎ মহিমাময়ের সঙ্গে জয়দেবের দেখা হয়।
স্রোতের স্বতন্ত্র পথে নিজ নিজ ধান্দায় দুজনে দু ধারায় প্রবাহিত হন। শহরটা তেমন বড় নয়, তাই তবুও কখনো কখনো এখানে সেখানে দেখা যায়। জয়দেবকে দেখে খুশি হন মহিমাময়, মহিমাময়কে দেখে খুশি হন জয়দেব। জয়দেবকে মহিমাময় আমন্ত্রণ জানান, বলেন, আয় জয়দেব, আজ বাড়িতে যাই। সেই কালমেঘটা না এখনো শিশিতে অনেকটা রয়েছে, চল বাসায় গিয়ে একটু জিন খাই। জয়দেব আপত্তি করেন, ধ্যাৎ, জিন পুরুষ মানুষে খায় না, কেউ তো মেয়েলি পানীয়, আর তোর এই কালমেঘ, ওয়াক্থু, কুইনিন জলে গুলে খাবি, নিম পাতা চিবিয়ে খাবি, সজনে ডাঁটা উচ্ছে কাঁচা খাবি, অনেক অনেক বেশি স্বাদ পাবি। ক্ষুণ্ণ মনে মহিমাময় বাড়ি চলে আসেন। 3 কোণাচে বাইরের ঘরের পুরনো বেতের চেয়ারে বসে পা দোলাতে দোলাতে সামনের দেয়ালে তাকের ওপরে চোখ রাখেন। ওখানে কালমেঘের শিশিটা রয়েছে। এখনো ওই শিশিটার মধ্যে প্রায় 2/3 কালমেঘ আছে। অন্তত 5 টাকার জিনিস, এই দুর্দিনে জিনিসটা নষ্ট করতে মন চায় না, কিন্তু শিশিটা কিছুতেই ফুরোচ্ছে না। গেলাসে 1-2 ফোঁটা, বড় এক বোতলে 15 পেগ, মানে 15 গেলাস, 15 গেলাসে 15 থেকে 30 ফোঁটা। গত 4 বছরে কত গেলাসের পর গেলাস, বোতলের পর বোতল জিন শেষ হয়ে গেল, কিন্তু এই কালমেঘের শিশি সবে গলা পর্যন্ত নেমেছে। কালমেঘের জন্য জিন নাকি জিনের জন্য কালমেঘ? একটা কঠিন ধাঁধায় পড়ে যান মহিমাময়। তারপর কাগজ পেন্সিল টেনে নিয়ে সমান কঠিন একটা অঙ্ক কষতে থাকেন। সপ্তাহে 2 বোতল জিন, 160 টাকা, বছরে 8,500 টাকা, এই 4 বছরে অন্তত 30-35 হাজার টাকা হবে। এখনো বাকি যা কালমেঘ আছে তাতে আরো 1,070 টাকার জিন খেয়ে যেতে হবে, আর 8 বছর, ওরে বাবা, মোটামুটি 1,00,000 টাকার ধাক্কা। প্রৌঢ় মহিমাময় করুণ চোখে কালমেঘের শিশিটার দিকে তাকিয়ে থাকেন। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবেন, একটা ছোট একতলা বাড়ি হয়ে যেত। ভাবতে ভাবতে পাঞ্জাবি গলিয়ে পথে বেরিয়ে পড়েন আরেক বোতল জিন কিনে আনতে। এই গল্পটা এখানেই শেষ। কালমেঘের শিশিটা কবে শেষ হলো সেটা আর এখানে লেখা নেই। আপনারা যারা মাতাল সমগ্রের গল্প শুনতে ভালোবাসেন, নিচে ডেসক্রিপশন বক্সটা দেখে নিতে পারেন, আরও বেশ কয়েকটা গল্পের লিঙ্ক ওখানে পেয়ে যাবেন। আর এখন মনে করিয়ে দিচ্ছি প্রত্যেকবারের মতো ভিডিওটা লাইক করার কথা, চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা, এবং আপনার কমেন্ট নিচে কমেন্ট বক্সে জানাবার কথা। শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।